হাজারদুয়ারির মিউজিয়াম দেখার পর ওয়াসিম প্লেসের পাশ দিয়ে আমরা স্কুটি নিয়ে চলে যাচ্ছি মতিঝিলের উদ্দেশ্যে। পাশে চোখে পড়ছে ওয়াসিম প্যালেসের বড় বড় প্রাচীর, খোলা প্রাঙ্গণ। ডান পাশে ভাগীরথী নদী বয়ে চলে যাচ্ছে। এটি হলো একটি ছোট মসজিদ। এই যে দেখা যাচ্ছে এটি হলো ত্রিপলি গেট। তৎকালীন সময়ে এই ত্রিপলি গেটটি ছিল ওয়াসিম প্যালেসের মেন গেট। গেটটি দারুণ দেখতে, এখনও অ্যাজ ইট ইজ সেই রকমভাবেই আছে। নবাবী আমলের ছাপ এই মুর্শিদাবাদের চারিদিকে দেখা যায়। চলে আসলাম মতিঝিলে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত একটি ঘোড়ার নালের আকৃতি হ্রদ আছে, যা মতিঝিল নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁয়ের জামাতা নওয়াজিস মোহাম্মদ খান। পূর্বে ভাগীরথী নদী এই হ্রদের পাশ দিয়ে প্রবাহিত হতো। এখন এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রাকৃতিক উদ্যানে পরিণত হয়েছে। আমার পেছনে আছে মতিঝিল। এই সেই মতিঝিল যেখানে ঘাসেটি বেগম মুক্তার চাষ করতেন। জামে মসজিদ বা কালা মসজিদটি মতিঝিল হ্রদের পাশেই অবস্থিত। এই জামে মসজিদটি 1749 থেকে 50 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এই কালা মসজিদের পূর্বে বেশ কয়েকটা ঘেরা স্থানে আছে নওয়াজিস মোহাম্মদ খান, তার দত্তক পুত্র একরাম উদ্দৌলা, একরামের গৃহশিক্ষক, একরামের সেবিকা এবং নওয়াজিস খানের সেনাপতি শুমশেরি আলী খানের সমাধি আছে। এই আকরাম খান ছিলেন নবাব সিরাজদৌলার ছোট ভাই। কালা মসজিদ দেখার পর আমি এগিয়ে গেলাম কুমারপুর বা কামারপাড়া নামে একটি জায়গায়। চলে আসলাম মুর্শিদাবাদের আরেকটা ঘাট কুমারপাড়া। এখানে একটা রাধা মাধবের বিগ্রহ আছে। তো মন্দির ঢোকার আগে প্রভুকে আগে প্রণাম করে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে 1609। মন্দিরের স্টোরিটা আপনাদের একটু শোনাবো। তার আগে মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং ওখানে যদি পণ্ডিতজি থাকে পণ্ডিতজির সাথে কথা বলে এখানকার স্টোরিটা পুরোপুরি জেনে নেব। শ্রী জীব গোস্বামীর প্রপিতা শ্রী বংশীবদন ঘোষকে নির্দেশ দিয়েছিলেন রাধা মাধবের মূর্তিকে গৌড়মণ্ডলে স্থাপন করার জন্য। সেই কথা মতো বংশীবদন তার যাত্রা শুরু করেন। উপযুক্ত রাস্তা না থাকায় তিনি গঙ্গা নদীর পথ ধরে অনুসরণ করে হাঁটতে থাকেন। 1 বছর হাঁটার পর তিনি বাংলায় পৌঁছান এবং আরও 1 বছর হাঁটার পর তিনি মুর্শিদাবাদের কুমারপুরে পৌঁছান। তিনি যাচ্ছিলেন নবদ্বীপের পথে। এই হচ্ছে সেই বিখ্যাত মন্দির যেখানে জীব গোস্বামী এসেছিলেন রাধা মাধবকে নিয়ে বৃন্দাবন থেকে। রাধা মাধব বিগ্রহটা দর্শন করি। তিনি তার দেবতাকে মাধবীলতা গাছের ছায়াতে রেখেছিলেন এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর শ্রী রাধা মাধব তার স্বপ্নে আবির্ভাব হন এবং তাকে সেই স্থানে মাধবী গাছের নিচে স্থাপন করার নির্দেশ দেন এবং পূজা শুরু করতে বলেন। এরপর যাচ্ছি মাধবী কুঞ্জর দিকে। সেই অনুযায়ী শ্রী বংশীবদন কুমারপাড়ার এই মন্দিরে স্থাপন হয়। এই মন্দিরটি 1609 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রাধা মাধবের নিত্য পূজা আজও এখানে চলছে। বলা হয় যে পৃথিবীর কোনো স্থানে যদি শান্তি না পাও তাহলে মাধবী কুঞ্জের এই ছায়ায় তুমি শান্তি পাবে। কথাটা আক্ষরিকভাবে একদম সত্য, কারণ এই মাধবী কুঞ্জের ঠিক পেছনেই আছে মতিঝিল এবং মতিঝিলের যে সৌন্দর্য তা সত্যিই মন্ত্রমুগ্ধ করে দেয়। নবাব আলীবর্দী খাঁয়ের রাজত্বকালে তার জামাতা নওয়াজিস মোহাম্মদ খান রাধা মাধবের বীরত্ব পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। কারণ ঘাসেটি বেগম তিনি যখন নামাজ পড়তেন সেই সময় এই মাধবী কুঞ্জ থেকে শঙ্খ এবং ঘণ্টার ধ্বনি তাদের নামাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাত। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই রাধা মাধবের বীরত্ব পরীক্ষা করার। পরবর্তীকালে কি ঘটেছিল সেই স্টোরিটা শুনে নেব মন্দিরের বর্তমান ইনচার্জ বিশ্বজিৎ রায়ের কাছে। তিনি আমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপনা করলেন। পৃথিবীর কোথাও যদি শান্তি না পাও এই মাধবীগঞ্জে দ্বিদণ্ড বসবে।
আমরা এখন আছি শ্রীপাঠ কুমারপাড়া রাধা মাধব মন্দির, মুর্শিদাবাদ। আমার ডান দিকে এখন বর্তমানে মতিঝিল, এটা একসময় গঙ্গা ছিল। গঙ্গার তীরে মাধবীগঞ্জে রাধা মাধব প্রতিষ্ঠা লাভ করে। এই রাধা মাধব শ্রীজীব গোস্বামী সেবিত বিগ্রহ। বৃন্দাবনের রাধা দামোদর মন্দির থেকেই রাধা মাধব এসেছে। শ্রীজীব গোস্বামী প্রকট লীলায় তিনি তার শিষ্য হরিপ্রিয়াকে বলেছিলেন যে রাধা মাধবকে গৌরমণ্ডলে নিয়ে যাও। নির্দিষ্ট কোনো জায়গা বলা নেই। সেই সময় গৌরমণ্ডল বলতে বেশিরভাগ বুঝাতাম বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, এই নিয়ে মোটামুটি গৌরমণ্ডল ছিল। ওরা গৌরমণ্ডল কোথায় নিয়ে যাবে সিদ্ধান্ত নিল যে গৌরমণ্ডলে গৌরসুন্দর যেখানে এসছেন সেই আবির্ভাবস্থলে যাব। নদীয়ার উদ্দেশ্যে রওনা দেয় বৃন্দাবন থেকে, এবং রাস্তা স্বরূপ গঙ্গা। সেবা বিগ্রহ বিভিন্ন জায়গায় সেবা দিতে নিয়ে আসছে। সেবারই কারণে এইখানে মাধবীগঞ্জে রেখে সেবা দিয়ে সেই সেবাই ছিলেন হচ্ছে বংশীবদন গোস্বামী। বংশীবদন গোস্বামী সেবা দিয়ে হাঁটতে হাঁটতে এসছেন, নৌকায় করে এসছেন। যাই হোক, আলিশের সময় স্বপ্নদেশ হয় যে আর আমাকে নিয়ে আসলে এখানে যান। এখান থেকে 80 কিলোমিটার যেহেতু নদিয়া, এই গঙ্গার তীরে মাধবীগঞ্জে রাধা মাধব রেখে ওরা সেবা করতে লাগলো, মাধবপুরি করে সেবা করতে। ছিল 1609 সাল। 1704 সালে মুর্শিদ কুলি খান নাম অনুসারে এই মুর্শিদাবাদ জেলার পত্তন। রাধা মাধব আসার প্রায় 100 বছর পর। এবং মুর্শিদ কুলি খাঁ নবাব হওয়ার পরবর্তীতে আরও 4টে নবাব, 4th নবাব হচ্ছে সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা যখন নবাব হয়, সিরাজের মাসি ছিল ঘাসিডি বেগম। ঘাসিডি বেগমের খুব রাগ হয়, কারণ ঘাসিডি বেগমের স্বামীকে এখানকার বাংলার, বিহার, উড়িষ্যার নবাব করে বলে নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে। তখন বাংলাদেশ ছিল ঢাকা থেকে। যাই হোক, সিরাজকে নবাব করার পরে ঘাসিডি বেগম আমার একটু ডান দিকে এইখানটায় একটা প্রাসাদ তৈরি করলো। সেই প্রাসাদটার নাম ছিল হচ্ছে ঐতিহাসিক সিংহি দালান। এখানে বসে ঘাসিডি বেগম নামাজও পড়তো, চক্রান্ত করতো। এই যে গোটা ভারত যে ইংরেজ প্রায় 200 বছর রাজত্ব করেছে বা শাসন করেছে, তার পত্তনই হচ্ছে এখান থেকে শুরু। মানে রাধা মাধবের পাদদেশে বসে নবাব ইংরেজদেরকে নিয়ে আসলো। ঘাসিডি বেগমের বাবা বাংলা, বিহার, উড়িষ্যার সমপরিমাণ ধন সম্পত্তি দিয়েছিল ঘাসিডি বেগম। তাতে ঘাসিডি বেগম নিয়ে আনে এবং স্বাধীন কিছু পরগনাও দিয়েছেন। ঘাসিডি বেগমের স্বামী যিনি ছিলেন নবাব নেওয়াজি, শুনি ধার্মিক লোক ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে নির্ঝঞ্ঝাট লোক ছিলেন। ঘাসিডি বেগমের স্বামী এইখান থেকে 1 কিলোমিটার গেলে একটা মসজিদ আছে, সেই মসজিদে বসে নামাজ পড়তো। ঘাসিডি বেগম এখানে সুন্দর যে ল্যান্ডে যে ভিটিটার হচ্ছে ফাউন্ডেশনটা আছে, এখান থেকে আন্ডারগ্রাউন্ড রুট ছিল কাশিমবাজার। কাশিমবাজার ইংরেজদের কুঠি হয়েছিল। আমাদের এই বহরমপুরের পাশে MIT কলেজ আছে, MIT কলেজের পেছনে এখনও সেই মানে সুড়ঙ্গটা আছে। আমরাও দেখেছি 20-25 বছর আগে এখানে 8-10টা দেখেছেন তো, 8-10টা সিঁড়ি দেখেছি আমরা, সেই বড় বড় সিঁড়ি। এখান থেকে নেমে যেত, যাওয়া আন্ডারগ্রাউন্ড যাওয়া আসা করতো ঘাসিডি বেগম আর হচ্ছে ইংরেজরা। করছে চক্রান্ত করছে। আর আমাদের কাঁসো ঘন্টা বাজে আরতি হয়। আমাদের যেমন 5 বার সেবা, সেম মুসলমানদেরও হচ্ছে 5 ওয়াক্তের সেবা। 5 ওয়াক্তের মধ্যে আমাদের যেমন দুপুরবেলা এবং সান্ধ্যকালীন আরতি যেমন হয়, তখন ঘন্টা বাজে। সেই ঘন্টার শব্দে নামাজের ব্যাঘাত ঘটে। পেয়াদা পাঠায়, পেয়াদা এসে দেখে যে ভেতরে জঙ্গলের মধ্যে পুজো করছে। পেয়াদা গিয়ে ঘাসিডি বেগমকে বলে যে ওখানে মূর্তি আছে 2টো, আর পুজো করছে। ঘাসিডি বেগম নবাবকে বলে যে তোকে চলে যেতে বলো, আমার খুব অসুবিধা হচ্ছে। তো নবাব পেয়াদা পাঠিয়ে বলে যে ওদেরকে চলে যেতে বলো, বেগমের অসুবিধা হচ্ছে। সেই সময় সেবাই ছিলেন লক্ষ্মীনারায়ণ, 3য় নম্বর সেবাই। মানে বৃন্দাবন থেকে নিশ্চয় লক্ষ্মীনারায়ণ গোস্বামী 3য় নম্বর সেবাই থাকলেন। নবাব নেওয়াজের নির্দেশ শুনেনি, গতানুগতিক পুজোই করে যাচ্ছে। ঘাসিডি বেগম আবার বললো যাচ্ছে না, তো ঘন্টা বাজিয়ে যাচ্ছে। নবাব বলে এইভাবে যাবেন, একটা কাজ করো, একটা পাত্রে করে গোমাংস পাঠিয়ে দাও, সব পালিয়ে যাবে। যেটা করেছে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তারা আমাদের সেবার জন্য একটা পাত্রে করে রেখে গোমাংস পাঠিয়েছে। লক্ষ্মীনারায়ণ গোস্বামী নবাব পাঠিয়েছিল, ওই অবস্থা নিবেদন করে দিয়েছে। নিবেদন করে দেওয়ার পরে নবাবের কাছে নিয়ে পাত্র খুলে দেখে যে পদ্ম ফুল। নবাব তো প্রথমে বিশ্বাস করেনি, নবাব বলছে তোমাদের কার সাথে। পরবর্তীতে নবাব আবার আসে এবং আবার লীলা হয়।
এইসব লীলা হওয়ার পরে যখন নবাব যখন একটু আশ্চর্য হয় এবং পরবর্তীতে ডেকে পাঠিয়ে একটা পরগনা দান করেছিল, চুনাখালী পরগনা, মানে প্রায় জেলার অর্ধেক। এই পরগনা থেকে রাধা মাধবের সেবা চলছে। এখন তো মানে আমাদের তো বেশিরভাগ মানে শিক্ষিত হিন্দুরা হচ্ছে যুক্তি চায়, যুক্তি ছাড়া ধর্ম নাই বলে এই ধরনের বলে, কিন্তু আমাদের ধর্মটা যুক্তি দিয়েই ধর্ম। তো কিছু যদি না ঘটতো, 1609 সালে রাধা মাধব এখানে আসলো, আর 1704 সালে মুর্শিদাবাদের মানে জীবনী শুরু। আজ 2024, 1609 থেকে 2024, 415 বছর রাধা মাধব একই রকমভাবে তার মানে দিন দিন উজ্জ্বল বৃদ্ধিই পাচ্ছে মোটামুটি, আশা করা যায়, এবং আগামীতে হয়তো আরও পাবে। আর 300 বছর আগে যে মানে নবাবী রাজ শুরু হয়েছিল সে ধ্বংস, সেটা এখন হেরিটেজ হয়ে গেছে, কিন্তু বটগাছগুলো দিয়ে গেছে, ভেঙে চুরি কার রাধা মাধব চলে আসছে। এটাই সবচেয়ে বড় দর্শন, এটাই সবচেয়ে বড় লজিক। গঙ্গার তীরে মাধবের গঞ্জে রাধা মাধব প্রতিষ্ঠা করছে। এখন এটা মতিঝিল, কিন্তু মাধব গঙ্গায় স্নান করেন। আমি বাংলাদেশি লোক, রাজশাহী জেলায় বাড়ি আমার, বংশীয়ভাবে আমরা হচ্ছে শাক্ত। রাজশাহী জেলার তাহিরপুরে মানে বাগমারা থানার তাহিরপুরের রাজা কংসনারায়ণ রায় প্রথম দুর্গাপূজা চালু করেছিলেন। রাজা কংসনারায়ণ দুর্গাপূজা করেছিলেন, সেই বংশেরই আমি। ভগবান টগবান কিছু মানতাম না, মাছ ভাত রেন ভাত চেঁচাতাম, চেঁচাতে চেঁচাতে ঘটনা চক্রে রাধা মাধবের কাছে হচ্ছে রাধা মাধবের ইতিহাস। দর্শন হবে, দর্শন আছে তো, দর্শন তো আছে, খোলা আছে, চলো যাই। মাধবীকুঞ্জের ইতিহাস শোনার পর আমরা রাধা মাধবকে দর্শন করতে নাট মন্দিরে এগিয়ে গেলাম। পাশেই কৃষ্ণ এবং সুদামার একটি চিত্র চোখে পড়ল। এটি হলো মন্দিরের সেবার বংশ পরম্পরার একটি লিস্ট। পাশে চৈতন্য মহাপ্রভুর একটি পোর্ট্রেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণা।